পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার আরও বাড়বে, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। তৈরি পোশাক ব্যবসার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের 10 সুপারিশ, দীর্ঘস্থায়ী পরিকল্পনার তাগিদ। করোনার প্রভাবে সেবা খাতের রপ্তানি আয় কমেছে 5.5 ভাগ, এক বছরে আয় $613 কোটি। বড় উত্থানে শুরু হলেও দিন শেষে সূচকের পতন ঢাকার শেয়ার বাজারে, লেনদেন 1400 কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। নিবন্ধনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে তাদের কর্পোরেট কর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। সোমবার রাজস্ব পরিস্থিতি নিয়ে এক অনলাইন সভায় এই হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। সভায় মন্ত্রী জানান, কর হার কমানোর পরও নতুন প্রজন্মের ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। তাই এই অর্থ বছরেও প্রতিষ্ঠানগুলো বাজারে না আসলে কর্পোরেট কর হার বাড়ানো হবে। এছাড়াও করোনা সংকটের মধ্যে বিদায়ী অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে 2,18,406 কোটি টাকা, যা 2018-19 অর্থ বছর থেকে মাত্র 5,000 কোটি টাকা কম। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব আদায় বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে রাজস্ব বিভাগের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। এই সময়ে অর্জন সবচেয়ে বেশি জানিয়ে মন্ত্রী রাজস্ব বিভাগের সক্ষমতা বাড়াতে প্রতি জেলায় অফিস স্থাপন সহ দক্ষ লোকবল নিয়োগ দেওয়ার কথা জানান। এদের থেকে বেশি ট্যাক্সেশন আদায় করে না পুঁজিবাজারে নিয়ে। যখন এগুলোকে আমরা সৃষ্টি করি, ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের কমিটমেন্ট ছিল, ওখানে শর্তই ছিল নির্দিষ্ট সময়ের ভিতরে তারা পুঁজিবাজারে যাবে। এখন পুঁজিবাজারে কেউ গেছে, কেউ যায় নাই। এই জন্য আমি মনে করি যে 37.5% যখন ট্যাক্স রেট ছিল তখন তারা যায় নাই। এখন আমরা সেটাকে বাড়িয়ে 40% করছি, তাও যাবে না, 2.5%-এর জন্য তারা যাবে না। আমার মনে হয় এদের অনেক বেশি বাড়ালে তারপর যাবে। এবার তাদের বলে দিবেন, যদি এবারও যদি না যাতেন, নেক্সট ইয়ার আরো বাড়ান। তৈরি পোশাক খাতের ব্যবসা সহজ করতে 10টি সুপারিশ তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠান অবসায়নের সুযোগ রাখা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতে ঢালাওভাবে বিদেশি বিনিয়োগ সুযোগ না দিয়ে ফাইবার ও ওভেন ফেব্রিক্স উৎপাদনের সুযোগ রাখা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। তৈরি পোশাক শিল্পে মেড ইন বাংলাদেশের পরিচিতি বিশ্বজুড়ে। বর্তমানে প্রতিযোগিতার এই বাজারে পোশাক খাতে অনেক দেশ এগিয়ে যাওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। এ অবস্থায় ব্যবসা সম্প্রসারণ ও সহজীকরণে নীতিমালা ও কিছু নির্দেশনা তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 10টি সুপারিশের মধ্যে রয়েছে রপ্তানির কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ সংক্রান্ত সমস্যার সমাধান, পণ্য রপ্তানির সময়সীমা কমানো, ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করা, ওয়ান স্টপ সার্ভিস কার্যকর, বিশ্ববাজারে শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির উদ্যোগ সহ বেশ কিছু পদক্ষেপ। চেষ্টা করা হচ্ছে, খুবই ভালো হবে। তারা তো ঠিক আছে, তাতে তো সমস্যা নেই, তারা করছে, কাজ করছে। তারা চায় যেন শুধু গার্মেন্টস ফ্যাক্টরি করতে না। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা সম্প্রসারণে এসব সুপারিশ প্রয়োজনীয় হলেও বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে নানা সমস্যা। এছাড়া পোশাক শিল্পের সব ক্ষেত্রে নয়, কেবল বিশেষ কিছু জায়গায় বিদেশি বিনিয়োগ হতে পারে বলেও জানান তারা। কেমিক্যাল বা অন্যান্য জিনিস যেগুলো লাগে আমাদের, সেই জিনিসগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করলেও ভালো। বাণিজ্য মন্ত্রণালয়ের যে সুপারিশগুলো করা হয়েছে সেটা বাস্তবায়নের দিকে যেন বাণিজ্য মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ নেয়। স্পেশালাইজড ফেব্রিক্স আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, বিশেষ করে ম্যানমেড ফাইবার এবং পলিস্টার জাতীয় বিভিন্ন যে আমাদের স্পোর্টস আইটেমগুলি রয়েছে, সেগুলির যে ফ্যাব্রিকেশন আমরা এই জায়গাটার মধ্যে আমাদের দুর্বলতা রয়েছে, আমাদেরকে এগুলি ইম্পোর্ট করতে হয়। বিশ্লেষকেরা বলছেন, পোশাক খাতের চ্যালেঞ্জগুলো শনাক্ত করে সমাধানের উদ্যোগ নিলে দ্রুত রপ্তানি সম্ভব হবে।
একই সঙ্গে ব্যবসা পদ্ধতি সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করার পক্ষেও মত বিশ্লেষকের। কোনো ধরনের স্বল্পমেয়াদী কাঠামো আগামী দিনে থাকা উচিত না, সেটি আমরা মনে করি, এবং দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে আমরা কোন ধরনের পণ্য উৎপাদন করব এবং কোন ধরনের পণ্য আগামীতে নিরুৎসাহ হওয়া উচিত সেই জিনিসগুলো আমাদের এখানে পরিষ্কার করা। ছোট মাঝারি বড় বিদেশি বিনিয়োগকে আমাদের এখানে সাধুবাদ জানানো উচিত, সেটি বিশেষায়িত অঞ্চলে এবং বাইরে। লোকসানে থাকা ব্যবসা বন্ধ করতে নীতিমালা প্রণয়ন করায় সুবিধা হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে পণ্যের মতো সেবা রপ্তানিতেও আয় কমেছে। 2019-20 অর্থ বছরে সেবা খাতে দেশের রপ্তানি আয় হয়েছে $613 কোটি, যা এর আগের বছরের চেয়ে 5.5 ভাগ কম। শুধু বিগত বছরের তুলনাতেই নয়, আয় কম এসেছে লক্ষ্যমাত্রার চেয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে 2019-20 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 28 ভাগ আয় কম হয়েছে। বাংলাদেশ থেকে বর্তমানে 12 ধরনের সেবা রপ্তানি হচ্ছে। এর মধ্যে টেলিযোগাযোগ সেবা রপ্তানি হচ্ছে $19 কোটি, তবে সফটওয়্যার রপ্তানি বাবদ আয় বেড়েছে 15.5 ভাগ। করোনার কারণে অর্থ বছরের শেষ প্রান্তিকে সব যোগাযোগ বন্ধ থাকায় আন্তর্জাতিক আকাশ আর নৌ আর রেল পরিবহন আয় কমেছে 13.5 ভাগের মতো। পর্যটন সেবা বিক্রি করে আয় এসেছে $32 কোটি। রিজেন্ট কাণ্ডে আলোচিত সাবেক স্বাস্থ্য সচিব এবং বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সকাল 10টায় দুদকের উচ্চ পর্যায়ের একটি টিম পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রায় 1 ঘণ্টা তার সাথে কথা বলেন। রিজেন্টের সাথে চুক্তিসহ স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তা অস্বীকার করেছেন সাবেক স্বাস্থ্য সচিব ও দুদক দলের সদস্যরা। গত বুধ ও বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের 5 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন, তখনকার স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়। এসব বিষয়সহ স্বাস্থ্য খাতে অন্যান্য দুর্নীতির বিষয়ে সাবেক স্বাস্থ্য সচিবকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে দাবি করেছে দুদক। পরিকল্পনা কমিশনে আসা দুদকের টিমে সংস্থার মহাপরিচালক সাইদ মাহবুব খান ছাড়াও রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান টিমের সদস্যরা ছিলেন। জিজ্ঞাসাবাদের তো কিছু নাই, জিজ্ঞাসাবাদের কি থাকবে? অনুসন্ধানের প্রয়োজনে একটা রিজেন্ট ইস্যু থেকে আপনাদের না না না, ছেড়ে বললাম তো, এরকম কোনো ইস্যু নাই। স্ট্যান্ডার্ডিং যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের আলোচনা করতে, হ্যাঁ একটি রিজেন্ট ইস্যুতে স্যার কথাবার্তার জন্য স্যার না, যে আমি বললাম ওনারাও আপনাদেরকে বলেছেন যে এটা যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট সম্পর্কে আলোচনা। বন্ধ রাখা দেশীয় 11টি প্রতিষ্ঠানে আবারও নিম্নমানের পেট্রোল উৎপাদনের সুযোগ দিতে চায় শিল্প মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এর মত না নিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে চিঠি দেয় তারা। অথচ বিএসটিআই এর বেঁধে দেওয়া মান নিশ্চিত করতেই এই 11 প্রতিষ্ঠানের পেট্রোল গত 1 জুলাই থেকে কেনা বন্ধ রাখে বিপিসি। 11টি বেসরকারি প্রতিষ্ঠানের পেট্রোল নিম্নমানের এ অভিযোগ বেশ পুরনো, তবুও প্রায় 24 বছর ধরে বিপিসির সাথে ব্যবসা করছে তারা। তবে গত জুলাই থেকে পেট্রোলের মান বাড়ানোর চেষ্টা করছে বিএসটিআই, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিপিসি। অথচ তার বিপরীত অবস্থান নিয়েছে শিল্প মন্ত্রণালয়। উন্নত মানের পেট্রোলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটি পরিবেশ বান্ধব, পাশাপাশি এইটি যে ইঞ্জিনে ব্যবহার হচ্ছে সেই ইঞ্জিনের আয়ু বৃদ্ধি করবে এবং এটি মাইলেজ বাড়াবে। তো এটার বেনিফিটটা পাবে ভোক্তা সাধারণ। এই মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কারোর সঙ্গে কোনো আপোষ করার কোনো সুযোগ নাই। মান কমানোর জন্য প্রাইভেট সেক্টর একটা অ্যাপিল করেছে, সেই আবেদনটা আমরা তাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছি। জ্বালানি বিভাগ যেহেতু তারা এই প্রোডাক্ট আমদানি করে, তারা বাজারজাত করে, তাদের তো মতামত এটা নিতেই হবে। এই জন্য আমরা একটা মতামত নিয়েছি তাদের, তারপরে আমরা সেটা তাদের মতামত পাওয়ার পরে আমরা মান তো কমানো হয়তো সম্ভব না। শিল্প মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে বিব্রত বিএসটিআই ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজনই ছিল না। মন্ত্রণালয় থেকে এটারও জানি হয়, টেকনিক্যাল কমিটিতে সবাই আছে, যারা ওরাই এটা রিভিউ করে বা নতুন করে দেখতে হলে সেটা করে ওরা একটা সুপারিশ করলে এটা অনুমোদন হলে তারপরে আমরা মান স্ট্যান্ডার্ড মানটা আমরা স্থির করি। যারা নিম্নমানের তেল বিক্রি করেন তাদেরকে সহযোগিতা করার জন্য কি আমরা কি স্ট্যান্ডার্ড নিম্নমানের করব কিনা, এটা একটা বিষয়। আমার মনে হয় এটা কখনোই সম্ভব না, এটা হওয়া উচিত না এটা বিষয়টা, কারণ এতে তো আমাদের যানবাহনের ক্ষতি হবে। হ্যাঁ, আমাদের দেশ জেনে শুনে কেন নিজে ক্ষতির দিকে পা বাড়াবে।
বিএসটিআই এর নিয়ম অনুযায়ী পেট্রোলের মান নির্ণয়কারী প্রধান অনুষঙ্গ রিসার্চ অকটেন নম্বর RON থাকতে হবে 89, কিন্তু শিল্প মন্ত্রণালয় চাচ্ছে 80-তে নামিয়ে আনতে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে আমনের চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ BADC। প্রথম দফায় 23 জন প্রান্তিক কৃষককে চারা দেওয়া হয়। সোমবার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা গ্রামের কৃষকদেরকে এই চারা বিতরণ করেন BADCর তত্ত্বাবধায়ক প্রকৌশলী SM শহীদুল আলম ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। এবারের বন্যায় বগুড়া জেলায় 2819 হেক্টর আউশ এবং 109 হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট 17,393 জন কৃষক। এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি এলাকায় কৃষকদের চারা দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই চারা পাওয়াতে আমরা নতুন করে আবার জমিতে লাগাতে পারছি এবং BADC স্যারের সহযোগিতার কারণে আমরা কৃষকগণ সবাই সুবিধা পাচ্ছি আর কি। বন্যায় পরবর্তী কৃষকের মাঝে একটা আমনের চারা বিতরণ করছি। এটা আমাদের এই চারা বিতরণ আমরা যতটুকু পারি অব্যাহত রাখব, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা একটু অনুদান পায়। করোনা মহামারীর কারণে জাপানের অর্থনীতির রেকর্ড পতন হয়েছে। এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রায় 30% সংকোচন হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। সোমবার জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা জানান, গত বছরের একই সময়ের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি কমেছে 27.8%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক পতন। পাশাপাশি আগের প্রান্তিকের তুলনায় জিডিপি কমেছে 7.8%। করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারির কারণেই অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জাপানের অর্থমন্ত্রী। মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে জাপানের রপ্তানি কমেছে প্রায় 25%। অবশ্য করোনা সংকটের আগ থেকেই ধীরগতিতে চলছিল জাপানের অর্থনীতি। গত বছর আঘাত হানা ঘূর্ণিঝড় হাগিবিসের প্রভাব এবং বাড়তি 10% বিক্রয় কর আরোপ করায় দেশটিতে আশঙ্কাজনক হারে কমে যায় ভোক্তা খরচের পরিমাণ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ব্যাপক মন্দায় আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারত। করোনার কারণে মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের ফলে ব্যাপক হারে কমেছে স্বর্ণ বেচাকেনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসেই ভারতে স্বর্ণের চাহিদা কমেছে 56%, আর এপ্রিল থেকে জুনের মধ্যে কমেছে 70%, যার পরিমাণ প্রায় 64 টন। একে 2008 সালের অর্থনৈতিক মন্দার পর চাহিদার সবচেয়ে বড় পতন বলছেন বিশ্লেষকেরা। এদিকে দেশটির সবচেয়ে বড় স্বর্ণের আড়ত মুম্বাইয়ের জাভেরি বাজারের স্বর্ণকাররা বলছেন, গত 40 বছরে এ খাতে এমন মন্দা দেখা যায়নি। তারা জানান, ভারতে লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং স্বর্ণালংকার তৈরি বন্ধ ছিল, যার ফলে 70 ভাগের বেশি কারিগর কর্মস্থল ছেড়ে চলে গেছেন গ্রামে। এছাড়া বিক্রির বেশ কিছু মৌসুম কাজে লাগাতে পারেনি ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা। টানা 15 কার্যদিবস উত্থানের পর মূল্যসূচকের নেতিবাচক ধারায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পার করল দেশের 2 শেয়ার বাজার। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে 64 ভাগ শেয়ারের দর কমেছে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসসিতে 1400 কোটি লেনদেন হয়েছে আজ। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সার্বিক সূচক ও লেনদেন। সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকের উত্থান পতন থাকলেও প্রায় 1 ঘন্টা পর কমতে থাকে সূচক। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 74.44 পয়েন্ট কমে অবস্থান করছে 4859 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়ে 1400 কোটি ছাড়িয়েছে। মোট হাত বদল হয়েছে 1408 কোটি 25 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 56 কোটি 92 লাখ টাকা বেশি। হাত বদল হওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 118টির, কমেছে 228টির এবং অপরিবর্তিত রয়েছে 10টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে অরিয়ন ফার্মা, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় তুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 183.84 পয়েন্ট। লেনদেন হয়েছে 31 কোটি 72 লাখ টাকার শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রে ডলারের দর বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়,
বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 114 টাকায়। ইউরো দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 102 টাকা 71 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 22 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতি দিরহামের দর, বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 279 টাকা 2 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 38 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।